হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের HTML এর ৩য় নম্বর ক্লাস। ২য় ক্লাসে আমরা শিখছিলাম কি? আ হেড, বডি, টাইটেল এটা শিখছিলাম ১ম ক্লাসে। 2nd ক্লাসে শিখছিলাম যেটা হচ্ছে ইমেজ সম্পর্কে জানছি আমরা, অল্টার সম্পর্কে জানছি, হাইট, ওয়াইট, এসআরসি, মেইল টু, ফ্রি আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা জানছি। তো আজকে আমরা নতুন বিষয় জানবো। তার মধ্যে ১ম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ সিএসএস? সিএসএসটা কি? এই সিএসএসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটা আমরা HTML এর সাথে সাথেই শিখে ফেলবো। আমরা সিএসএসটা কি? সিএসএসটা হচ্ছে যদি বলেন সিএসএস ফুল মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সেক্ষেত্রে যখন আপনার একটা ডিজাইন আছে যেটা HTML থেকে সরাসরি ডিফল্ট ভাবে করা আছে। যেমন যখন আমরা H1 লিখি তখন লেখাটা বড় দেখা যায়। যখন আপনি এইটাতে আরো অন্য কিছু করতে চাচ্ছেন, এই H1 এর যে লেখাটা কালার পরিবর্তে আপনি সাদা করতে অন্য রেড কালার করতে চাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন। এই যে বিষয়গুলো এটা হচ্ছে CSS দিয়ে করা হয়। মূলত ডিজাইনের যে বিষয় ডিজাইনিং এর যত বিষয় আছে সবগুলা CSS দিয়ে করা হয়। আর গঠনটা হয় HTML দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে ১ম এ আমরা যেটা করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, হ্যাঁ? সেজন্য এখান থেকে আমি ওপেন ফোল্ডারে যাই। ওপেন ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আমি। উম এখানে যদিও একটা ফোল্ডারের ভিতরে আছে, এখানে অবশ্য অলরেডি একটা HTML নামে একটা ফোল্ডারের ভিতরে আছে এটা। আচ্ছা, এটাই থাকুক, সমস্যা নেই। হুম। ফোল্ডারের ভিতরে গেছি, এখানে কি আমাদের one.txt নামে একটা লেখা আছে। সেকেন্ড HTML, এটা ২য় ক্লাসে যা করছি তাই। এখন আমি যেটা করব এখানে থার্ড HTML দেব 3rd। আচ্ছা, সেজন্য আমি এখান থেকে একটা ফাইল নিয়ে নিই। 3rd.html, ঠিক আছে? 3rd HTML দেওয়ার পর এখন যেটা করব আমাদের প্রথম HTML যে বেসিক গঠন যেটা এটা এখানে আমি দিয়ে দিব। আচ্ছা। এখন আমি যেটা করব CSS টা করব। CSS টা কি? সাপোজ আমরা এর আগে যেটা করছি সেটা হচ্ছে H1 লিখছি আমরা। H1, যদিও আমরা CSS সম্পর্কে কিছুটা ধারণা আছে, আজকে আমরা বিস্তারিত ধারণা নেব। আচ্ছা, H1 এখন যদি আমি এখানে লিখি HEADING হেডিং 1, তাহলে এখানে একটা হেডিং দেখাচ্ছে। একটা বড় একটা হেডিং সে শো করতেছে। এখন আমি চাচ্ছি এই হেডিং এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড হয়। সেক্ষেত্রে কি আমাদের এটা স্টাইল করতে হবে। এর আগে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে স্টাইল করা। যেমন এখানে লিখছি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ছিল, এটার মাধ্যমে আমরা এখানে সিএসএস ভ্যালুগুলো লিখে দিতাম। যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলে পরে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলে পরে এটা রেড কালার হয়ে যাবে। আচ্ছা, এই যে স্টাইলটা লিখলাম এটাও হচ্ছে একটা স্টাইল, লিখে যে সিএসএসটা লিখলাম এটাও হচ্ছে এক ধরনের সিএসএস, তবে এটাকে বলে ইনলাইন সিএসএস। সিএসএস হয় ৩ ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? এখন আমরা ইন্টারনাল সিএসএস সম্পর্কে জানবো। ইন্টারনাল সিএসএস লেখার জন্য আমাদের হেড সেকশনে যাব আমরা। হেড সেকশনে আমরা যে অ্যাট্রিবিউটটা লিখতাম স্টাইল অ্যাট্রিবিউটটা, এই স্টাইল অ্যাট্রিবিউটটা এখানে থেকে উঠিয়ে দিব আমরা। তবে আপনি চাইলে ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল সবগুলো একসঙ্গেই করতে পারেন, সমস্যা নেই। তবে আমি এটা উঠিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, এখানে আমি কি করব, স্টাইল নামে একটা ট্যাগ লিখব। এর আগে যে স্টাইল লিখছি এটা ছিল অ্যাট্রিবিউট আকারে, এখন আমি এখানে ট্যাগ আকারে লিখব। স্টাইল লিখলাম, হ্যাঁ? স্টাইল দিয়ে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এইটার ভিতরে আমি যেটা করব, আমি যে এইটার ভিতরে H1 লিখি, এখন H1 লিখে আমি একটা কার্লি ব্র্যাকেট দেব। কার্লি ব্র্যাকেট দেওয়ার পর এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখি, রেড দিয়ে দিই, তাহলে এটা কিন্তু অটোমেটিকলি H1 এর কালারটা নিয়ে নিছে। এখন আমি এখানে যত H1 দেব না কেন সমস্ত H1 এ কি সে এই কালারটা নেবে। হ্যালো বাংলাদেশ লিখছি আমি। সেক্ষেত্রেও কি তার একটা কালার সে নিয়ে নিছে। এই একই কালারটা, সেম কালারটা নিয়ে নিছে। আমরা আস্তে আস্তে আরো জটিল টপিকের দিকে যাব। বেসিক গুলো আগে শেষ করি। আচ্ছা, এটা এটা হলো
ইন্টারনাল সিএসএস। এখন আমি চাচ্ছি এই সিএসএস ফাইলটা এটার ভিতরে রাখবো না, আমি বাইরে থেকে নিয়ে আসবো। সেক্ষেত্রে যখন এই সিএসএসটা করব সেটা হবে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কিভাবে করব? এখন এটা ইন্টারনালে থাকুক। এখন এক্সটার্নালের জন্য আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফাইল করব। প্রথমে ফাইলের নাম যে কোনো নাম লিখতে পারেন, আমি স্টাইল দিলাম STYLE ডট, লাস্টের অপশনটা অবশ্যই CSS থাকতে হবে, মানে ক্যাসকেডিং স্টাইল শিট। এখন এই যে স্টাইল ডট সিএসএসটা লিখলাম, এইটা আমি যেটা করব আমার এইখানে নিয়ে আসব, এইটার সাথে এটা লিঙ্ক করব বা সিএসএসটা এখানে ইম্পোর্ট করে দেবো। আচ্ছা, তার জন্য আমরা যেটা করব, আমাদের যে হেড সেকশন আছে অবশ্যই স্টাইলিং এর যে বিষয়টা ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস যেটা, সেটা অবশ্যই হেড সেকশনে উল্লেখ করতে হবে। আচ্ছা, এখানে আমরা লিখবো লিঙ্ক আর ইএল নামে একটা অপশন আছে, LINK, লিঙ্ক লিখবো, হ্যাঁ। তারপর হচ্ছে REL দিব, সরি বলে গেছি, LIN, লিঙ্ক REL, মানে রিলেশনশিপ করবো কিসের সাথে? স্টাইল শিটের সাথে, STYLE স্টাইল শিট। এখন যেটা করব, আমাদের যে এটার একটা অ্যাড্রেস আছে, আমাদের যে লিঙ্ক এটা কোন জায়গা থেকে আসছে, এইচার হাইপাররেফারেন্সটা কি স্টাইল ডট সিএসএস লিখে দেবো আমরা, স্টাইল, এখানে আমরা ডট স্ল্যাশ দিতে পারি, তো সরাসরি দিয়ে দিতে পারি, সমস্যা নেই, তবে সঠিক নিয়ম আছে ডট স্ল্যাশ দিয়ে দেওয়া, হ্যাঁ, যেহেতু সেম ফোল্ডারে আছে। এখন হচ্ছে এটা ওইটার সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন যেটা করব, আমরা এখানে আসবো, এখানে আমি কি H2 লিখবো, আমরা H1 যেহেতু করছি এখানে H2 লিখবো। H2 লিখে এখানে কি করব, হ্যালো বাংলাদেশ লিখলাম। আচ্ছা, এখন আমি স্টাইল ডট সিএসএস এর ভিতরে যাব, এখানে আমি লিখবো H2 লেখার পর আবার আমি পূর্বের নায়ের মতো যেরকম ভাবে ইন্টারনাল করছিলাম ওই রকম ভাবেই কি, যেইভাবে আমি ইন্টারনাল করেছিলাম সেই সেম ওয়েতেও আমি এক্সটার্নাল এর ভিতরেই সিএসএস লিখবো। সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্লু দিয়ে দিই বা ব্লু ভায়োলেট দিয়ে দিই, সমস্যা নেই। দেখেন এখান থেকে কি সেই কালারটা নিয়ে নিছে, ঠিক আছে, সে এক্সটার্নাল থেকেও কালারটা নিয়ে নিচ্ছে। আমরা যখন প্রফেশনাল কাজ করব আমরা অবশ্যই এক্সটার্নাল সিএসএস করব। সেক্ষেত্রে হয় কি, এইখানকে এই যে বড় এই কোডটা কি আস্তে আস্তে ভাগ হয়ে যায়, যার কারণে কি এটা আমাদের বুঝতে বা পড়তে সুবিধা হয়, কোড করতে সুবিধা হয়, এক জায়গায় সবগুলা থাকে না। সেক্ষেত্রে আমি এই অংশ যদি উঠিয়ে দিই তাহলে লাল যে হেডিং 1 লাল এটা চলে যাবে, কারণ এর ইন্টারনালটা আমি উঠিয়ে দিলাম। এখন যেটা করবো, আমি চাইলে এটা এক্সটার্নাল করে দিতে পারবো, এখানে H1 লিখলাম আমি, হ্যাঁ, H1 লেখার পর আমি এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো রেড দিয়ে দিই, ব্যাস আগের মতোই কি এটা রেড হয়ে গেছে। এখানে আমাদের সিএসএস এর কয়েকটা বিষয় আছে। এই যে H1 এটা হচ্ছে একটা সিলেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টর, সিলেক্টরের এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, প্রপার্টি ভ্যালু। আচ্ছা, এখানে H1 দ্বারা বোঝায় যে কোন বিষয়টা আপনি স্টাইল করতে চাচ্ছেন, বা H2 দ্বারা, সেক্ষেত্রে সেই অনুযায়ী কি এটার মাধ্যমে ওইটা স্টাইল হয়ে যাবে। এখানে আমরা একাধিক স্টাইল লিখতে পারি, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখছি, এখানে আমি চাইলে আরো কালার উল্লেখ করে দিতে পারি, মানে H2 কালারটা ওইটা হয়েছে, আমি এখানে কালার দিয়ে দেবো হোয়াইট দিয়ে দিই বা হুইট কালার দিয়ে দিই, তাহলে কি কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে, প্রত্যেকটা যে ভ্যালু এই এই যে সিলেক্টরের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে এখানে কি প্রত্যেকটা যে আমি প্রপার্টি ভ্যালু লিখতেছি তারপর একটা সেমিকোলন দিয়ে শেষ হবে, আর দুইটার মাঝখানে থাকবে একটা ক্লন। ইভেন দ্যাট এইভাবে আমরা যত খুশি তত লিখতে পারি, যেমন এখানে কালার দিয়েছি আর অনেক কিছু দিতে পারবো, বর্ডার দিয়ে দিতে পারবো, যদি আমরা বর্ডার সম্পর্কে জানি না এখনো, হ্যাঁ, হাইট দিতে পারি, ওয়াইড দিতে পারি, সেটাও ফন্ট সাইজ দিতে পারি, যেমন এখানে ফন্ট সাইজ দিল, ফন্ট সাইজ দিয়ে দিলাম আমি 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে যে ওইটার সাইজটাও কি চেঞ্জ হয়ে গেছে। ফন্ট ওয়াইড দিতে পারি, অনেক কিছু দিতে পারি, সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টরের দ্বারা কি আমরা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর নামে একটা সিলেক্টর আছে, সেই বিষয়টা আমাদের জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যখন
আপনারা স্টার দিয়ে, যেমন এখানে আমি কি স্টার সাইন দিব, হ্যাঁ? স্টার সাইন নেওয়ার পর যখন এখানে আমি কোনো কিছু লিখবো তখন সেই ডিজাইনটা সকলের জন্য কার্যকর হবে। এটাকে বলে ইউনিভার্সাল সিলেক্টর। যেমন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার এখানে পার্পল দিয়ে দিই। এটা কিন্তু সব জায়গায় হয়ে গেছে। এখন যদি আমি এগুলোও যদি উঠিয়ে দিই বা এখানে আমি কালার দিয়ে দিই, COL, তবে আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে কালার দিয়ে দিলাম আমি এখানে হোয়াইট। সবগুলোর কালার কিসে? হোয়াইট হয়ে গেছে। মানে ইউনিভার্সাল সিলেক্টরের কাজ হচ্ছে সবগুলাতে সে ডিজাইনগুলো কি তার ভিতরে যে ডিজাইন আছে সে সব জায়গায় এটাই নিয়ে নিবে। ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। যেইগুলাতে ইউনিভার্সাল সিলেক্টর ছাড়া অন্যান্য সিলেক্টরদের স্টাইল ডিক্লেয়ার করা হয়েছে সেগুলোতে অবশ্যই সে যাবে না। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালারে কি? এখানে H2 তে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, যার কারণে এইখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে না। আবার কালারটা যেমন এটা কালারটা আমি একটু চেঞ্জ করি, তাহলে আরেকটু বুঝতে পারবো। এটা কালারটাকে আমি কি আমি ইয়া করে দিই, ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিলাম। এটা কালারটা কিন্তু নেই। উপরের ২ টা কালার কিন্তু সে নিয়ে নিয়েছে। কারণ কি উপরের ২ টা কালার আমি সিলেক্ট করে দেই নাই। কিন্তু আমি এইটা থেকে কালার সিলেক্ট করে বলে দিছি যে এটা এই কালার হবে। কিন্তু যখন H1 এ কি আমি কোনো কালার বলে দিছি? বলে দেইনি। যার কারণে H1 কি এখান থেকে সাদা কালার সে নিয়ে নিছে অটোমেটিক্যালি। আচ্ছা। এখন আমরা জানবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, এই বিষয়গুলো তো ক্লিয়ার। ইনলাইন হচ্ছে লাইনের ভিতরে, ইন্টারনাল হচ্ছে আমার যে HTML ডকুমেন্ট আছে ডকুমেন্টের ভিতরে হেড সেকশনে স্টাইল ট্যাগের ভেতরে থাকবে। আর এক্সটার্নাল হচ্ছে বাহির থেকে স্টাইল ডট সিএসএস বা যে কোনো ফাইল নেম ডট সিএসএস ফাইল আমি এখানে নিয়ে এসে যখন লিঙ্ক করব, ওইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস এগুলো আবার কি অ্যাবসলিউট ইউআরএল হতে পারে, রিলেটিভ ইউআরএল হতে পারে। যখন নিজস্ব ফোল্ডার বা নিজস্ব সাইট থেকে ইউজ করা হয় তখন সেটা হয় রিলেটিভ ইউআরএল। আর যখন বাইরের কোনো সাইট থেকে লিঙ্কের মাধ্যমে নিয়ে আসা হয় তখন সেটাকে বলে অ্যাবসলিউট ইউআরএল। এই বিষয়ে আমরা আরো জানবো, সমস্যা নেই। তো এখন বলে দিচ্ছি, এইখানে আমরা লিঙ্ক আরইএল স্টাইল শিট দিছি না, এই স্যার কি দিছি এখানে স্টাইল ডট সিএসএস। এখন যদি কোনো ওয়েবসাইটে কোনো একটা সিএসএস থাকে, যেমন এখানে www.google.com/style.css বা অমুক.css, এইটা যদি এইভাবে নিয়ে আসি তখন সেটা হবে অ্যাবসলিউট ইউআরএল। আচ্ছা, এখন আসবো আমরা বর্ডার, প্যাডিং এবং মার্জিন বিষয় নিয়ে। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। বর্ডার, প্যাডিং, মার্জিন। বর্ডারটা কি? আমি এখানে একটা লিখছি। এই লিখার চতুর্দিকে যখন কোনো বর্ডার, কোনো দাগ কাটাবে তখন সেটা হবে বর্ডার। যেমন H2 এখানে আমরা সিএসএস এর মধ্যে আরো অনেক বিষয় বাকি আছে, যেমন কি ক্লাস আছে, আইডি আছে, সবগুলাই দেখব। আচ্ছা, ক্লাসটাকে দেখিয়ে নিই। এখন আমরা H2 লিখার পরে কি হয়েছে, আমাদের যত H2 আছে সবগুলো H2 কি সে এইটা অনুযায়ী কাজ করছে, তাই না? এখন আমি চাচ্ছি এটা যেন সবগুলাতে কাজ না করে। সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে H2 লিখতে পারি বা অন্য কোনো কিছু লিখতে পারি, সমস্যা নেই। আমি এখানে লিখি আচ্ছা H2 ই থাকুক, সমস্যা নেই। এখানে আমি একটা ডট দিয়ে দিব, শুধু পূর্বে একটা ডট চিহ্ন দেব, ডট H2, আর এইখানে দেব ডট H1। আচ্ছা, ডট H2 ডট H1 দিলাম। আচ্ছা, এখন সে কিন্তু H1 থেকে ডিজাইনটা নিয়ে নিছে, H2 থেকে নিয়ে নিছে। আর ইউনিভার্সাল সিলেক্টরের কাজ কি? সমস্ত জায়গায় সে কাজ করবে, সবগুলাতে, যেগুলাতে স্টাইল না পাবে আর কি। সেক্ষেত্রে H2 এবং H1 থেকে কি আমি ডট বসিয়েছি, তার কারণে কি সে কাজ করতেছে না। এখন আমি এটা কিভাবে স্পেসিফিক জায়গায় ইউজ করব, ডট H2 দিছি। এখন আমি এটা যেখানে যা কাজ করাতে চাচ্ছি, যেমন হ্যালো বাংলাদেশ, এখানে আমি হ্যালো ডলি লিখি, DOLLY, ডলি। আচ্ছা, এখানে হ্যালো ডলির এখানে আমি যেটা করব, এখানে ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট আছে, ক্লাস, সেখানে আমি লিখে দেব H2 লিখে দিই, হ্যাঁ, H2 লিখে দেব। এখন শুধুমাত্র ওইটার ভিতরেই H2 এর ভিতরে যে ডিজাইনটা করছি আমরা, H2 এর ভিতরে যে ডিজাইনটা করছি
যেমন এখানে কি কালার দিয়েছি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কি ভায়োলেট ব্লু দিছি, ব্লু ভায়োলেট। আর কি ফন্ট সাইজ দিয়েছি, আমি এখানে ফন্ট সাইজ আরেকটু বাড়িয়ে দিই, এটা 40 দিয়ে দিলাম। তাহলে কি সেটা এই যে H2 বা এইখানে আমি H2 এর পরিবর্তে অন্য যে কোনো লেখা লিখতে পারি। সাপোজ এখানে HELL হ্যালো দিয়ে দিলাম। আমি যদি ওইখানে হ্যালো লিখি তাও হয়ে যাবে। HELL হ্যালো দিয়ে দিলাম। এখানেও কি সেম বিষয়টাই হইছে। আচ্ছা, তাহলে কি আমরা ক্লাসের মাধ্যমে কিভাবে ক্লাস কল করে একটা ডিজাইন করতে পারি? এই যে হ্যালোটা, এই হ্যালোটা আমি যদি এইখানেও দিয়ে দিই, যেমন H1 এখানেও দিই, তারপরেও কাজ করবে। ক্লাস HELL হ্যালো, সেম ওয়েতে এটা কাজ করছে। ইভেন দ্যাট আমি এখন যদি এইখানে H1 এর জায়গায় যদি ক্লাস এর আগে যেটা দিছি কি আমাদের আরেকটা ক্লাস আছে, দ্বিতীয় নম্বর ক্লাসটা কি H1 আছে, তাই না? আমরা এখানে যে ক্লাস H1 দিই, H1 সরি H1 দিলে সে H1 এ যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা সে নিয়ে নিছে। এখন আমরা জানবো বর্ডারটা কি। তাহলে ক্লাসটা তো ক্লিয়ার কিভাবে ক্লাস করতে পারি, তাই না? এখন ক্লাসে আরেকটা বিষয় আছে, আমরা ক্লাসের ভিতরে একাধিক ক্লাস ইউজ করতে পারি, একাধিক ক্লাস এখানে ব্যবহার করতে পারি। সাপোজ আমরা H1 এর ভিতরে বর্ডার তৈরি করব, হ্যাঁ, H1 এর ভিতরেই বর্ডার তৈরি করব। H1 এইটাতে কি করবো, আমি বর্ডার লিখবো, BOR বর্ডার, এখানে 1 পিক্সেল দেবো, যে বর্ডার যেটা এটা থাকবো কত 1 পিক্সেল। এটি কি স্টাইল থাকবো সলিড, সলিড, এটা থাকবো সলিড স্টাইল, সলিড ব্ল্যাক, BLA শিখে, এটা হচ্ছে বেসিক, একটা বেসিক একটা ধারণা দিলাম। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়েছি, এটা কিসে দিছি আমি H1 এ দিছি, তাই না? বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা, এখানে কোন জায়গায় আছে এটা H1, এখানে কি একটা বর্ডার আছে, এটা আমি আরেকটু মোটা করে দিই, যার কারণে আমি এটা 5 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে সুবিধা আছে। আচ্ছা, তাহলে কি H1 এর যে ডিজাইনটা বা এই যে বর্ডারটা এটা কি আমার H1 এ আছে, কারণ এখানে ক্লাসটা H1 করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি এইটা এগুলাতেও ডিজাইন করার জন্য, এগুলাতে ডিজাইন করার জন্য কি আমি ওগুলাতে লিখলেও হবে, কিন্তু আমার সেম ডিজাইনটা করার জন্য কি ওইখানে লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে হ্যালো লেখার পর এখানে আবার কি স্পেস দেওয়ার পর একটা H1 দিয়ে দিব, যার ফলে কি আমি আমার কি ক্লাসের মাধ্যমে কি একাধিক CSS একই ফাইলে ব্যবহার করতে পারতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বর্ডার। ইভেন দ্যাট সিএসএস এর অনেক বিষয় আছে। বিভিন্ন ধরনের সিস্টেম আছে। সেগুলো আমরা আস্তে, আস্তে জানবো যে কিভাবে কি করতে হয়, কিভাবে সিএসএস গ্রেটার দেন ইউজ করতে হয়, স্পেস ইউজ করলে কি হয়, সেগুলো আমরা আস্তে, আস্তে জানতে থাকবো। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র বেসিক যে বিষয়গুলো ওগুলো জানবো। যেমন এখানে এখন বর্ডার দেওয়ার পর প্যাডিংটা কি? প্যাডিং ইউজ করবো আমরা। সেক্ষেত্রে আমরা এই যে 1 বা হ্যালো যেটা এইটাতে আমরা প্যাডিং ইউজ করি। হ্যালোর এখানে আসে আমি লিখব প্যাডিং। প্যাডিং হচ্ছে এই যে বর্ডারের ভিতরে যে ফাঁকা জায়গাটা তৈরি করতে চাচ্ছে ওটাই হবে প্যাডিং। আমি এখানে প্যাডিং লিখে দিই। এখানে প্যাডিং দিয়ে দিলাম আমি 5 পিক্সেল দিয়ে দিই। 5 পিক্সেল, সরি। 5 পিক্সেল জায়গা কিসে ফাঁকা হয়ে গেছে ভিতরে। আমি আরো বেশি দেই। এখানে 15 পিক্সেল দেই। তাহলে আরো বেশি জায়গা কি ভেতর থেকে সে ফাঁকা হয়ে গেছে। এই যে ভিতরে মার্জিনের বর্ডারের ভিতরে যে ফাঁকা জায়গা এটাই হচ্ছে প্যাডিং। এবার আসি মার্জিন বিষয়টা কি? আমি যখন এখানে মার্জিন লিখব, মার্জিন, মার্জিন লিখে যখন আমি এখানে 10 পিক্সেল বা অন্য যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দেব, সেক্ষেত্রে দেখো চতুর্দিক থেকে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। চতুর্দিকে ফাঁকা হয়ে গেছে। এইটা সহ কিন্তু হয়ে গেছে, তার কিন্তু কারণ আছে। কারণ এইটাতে আমরা H1 ইউজ করছি। হ্যালোতে ওই পাশে কি H1 ইউজ করছি, যার কারণে এইটা সহ হয়েছে। নিচেরটা সহ কি কাজ করছে। প্যাডিং এবং মার্জিন ২ টা কিন্তু এইটাতে কাজ করছে, উপরেরটায় কাজ করে নাই। তার কারণ হচ্ছে উপরেরটাতে আমরা এটা লিখে দেইনি। ক্লিয়ার এখানে? এখানে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। তাহলে মার্জিন প্যাডিং বিষয়টা ক্লিয়ার। ইভেন দ্যাট কিভাবে এখন আমি যদি এইটাতে যদি আমাকে বলো, এইটাতে যদি আমি এখানে হ্যালো বাংলাদেশ, হ্যালো ডলি এই যে ডিজাইনটা করছি, মার্জিন প্যাডিং বসাইছি, এইটাতে যদি আমি এই ডিজাইনটা করতে চাই, তাহলে আমি কি করতে পারি? হুম?
এই যে হ্যালো ওয়ান, এখানে কি মার্জিন আর প্যাডিং যুক্ত করছি না? হ্যাঁ, এখন আমি হেডিং ওয়ান এইখানেও কি সেম বিষয়টা করব। সেক্ষেত্রে কিভাবে করতে পারি এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে? এখানে যে হ্যালো নামে একটা ক্লাস করছি, এইটা কি করব আমি? এইটা তো এইখানে করছি না আমি? হ্যাঁ, আর হেডিং অন কোন জায়গায় আছে? এইচ ওয়ানে আছে। আমরা এইখানেই লিখবো, এইখানে হ্যালো তো আমি করে দিছি তাই না? এই দুইটা তো করে দিছি, সেক্ষেত্রে আমার এইখানে স্পেস দিয়ে কি দেবো আমি? হ্যালো লিখে দেবো। যার কারণে কি আমার বাকি দুইটাতে ওই সবগুলো কি একই রকম হয়ে গেছে, কারণ কি এইটারটা ওইটাই নিছি, ওইটারটা ওইটাই নিছি, ঠিক আছে? আবার যদি এখান থেকে এইচ ওয়ানটা কেটে দেই তাহলে কি হবে? তাহলে এই যে মাঝখানটার থেকে কি বর্ডারটা চলে যাবে, ক্লিয়ার? হ্যাঁ, এইচ ওয়ান কেটে দিলে কি মাঝখান থেকে বর্ডার চলে যাবে, কারণ বর্ডারটা উঠিয়ে দিলাম, ওই স্টাইলটা এখানে নাই সেজন্য। কারণ আমরা কি ক্লাসের মাধ্যমে অনেকগুলা সিএসএস এর যে সিলেক্টর আছে ওগুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মার্জিং, প্যাডিং, বর্ডার, আমরা কি কি ক্লিয়ার হইলাম? মার্জিন, প্যাডিং, বর্ডার, আর হচ্ছে সিএসএস এর যে বেসিক বিষয়টা এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস, এই বিষয়গুলো ক্লিয়ার হলাম। এখন আমরা যেটা করব, এই বিষয়গুলো দিয়ে আমরা একটা লিঙ্ক ডিজাইন করব। একটা লিঙ্ক কিভাবে ডিজাইন করতে পারি, ইভেন দ্যাট ওইটা আমরা বুকমার্কও করতে পারবো। সাপোজ ধরো আমি একটা বই লিখতেছি, হ্যাঁ, আমি একটা বই লিখবো। বইয়ের এইখানে কি প্রথমে সূচিপত্র আছে। ধরো এক নম্বরে কি আমি এখানে হেডিং দিয়ে লিখতে পারি, H2 দিয়ে লিখি, সমস্যা নেই। এখানে আমি লিখলাম কি, ধরো ইন্ট্রো লিখি, ইন্ট্রো লিখলাম তাই না? আচ্ছা ধরো বা যে কোনো কিছু, বা সেকশন ওয়ান লিখি আমি এখানে, সেকশন টু লিখি, মনে করো অনেকগুলো সেকশন আছে আমি লিখছি, এখানে লিখতে লিখতে সেকশন থ্রি পর্যন্ত আসছে, SSC TI1 সেকশন, এখানে আমি টু দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সেকশন টু। এখন আমি কি করব? এখন আমি চাচ্ছি সেকশন টু, এইখানে আমি একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ আমি লিখবো ফ্রি দিয়ে লিখবো, হ্যাঁ, তাহলে একটা সুবিধা আছে। ল লরেম আমি 100 দিয়ে দিই, সরি এখানে ইয়ে দিয়ে ফেলাইছি, স্পেস দিয়ে ফেলাইছি। আচ্ছা, দিছি দিছি, সমস্যা নেই। এখন যেহেতু আমি এটা প্রি ট্যাগের ভিতরে করছি, যার কারণে ওইরকম ভাবে চলে আসছে, এটা পি এর ভিতরে করি, কারণ এমনিতেই প্যারাগ্রাফটা অনেক বড় আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা লরেম লিখি, 500 দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা হচ্ছে সেকশন টুর, এটাকে কি বলে, সেকশন টু, এটা হচ্ছে উপরে কি সূচিপত্র আছে, ঠিক আছে? মনে করো একটা পিডিএফ ফাইল করা আছে এখানে, বা আমার ওয়েব পেজে লেখা আছে, এখানে সেকশন টুটা এখানে লেখা আছে। এখন নিচে আস্তে আস্তে কি আমার সেকশন টু এইখানে লিখছি, কিন্তু এটা এইখানে নাই, সেক্ষেত্রে এটা না থাকার জন্য মনে করি এখানে অন্য অন্য লেখাগুলো আছে, আমি তার আগে ফ্রি করে এটা স্পেস করে দিই, ফ্রি দিয়ে স্পেস করে দিচ্ছি। আচ্ছা, এখানে সেকশন টু আমার এইটা সেকশন টুর পরিবর্তে কি পড়বো, এখানে কি সেকশন থ্রি আছে, সেকশন থ্রি লেখা আছে, এখানে আমি H4 দিয়ে দিই বা 5 দিয়ে দিই, এখানে SSC TI1 সেকশন টু আছে, বা সরি এখানে তো সেকশন টু দেওয়াই আছে, সেকশন ওয়ান আছে। ধরো এখানে সেকশন ওয়ানে লেখা আছে এতটুকু, ঠিক আছে? আমার কি প্রয়োজন? সেকশন টু প্রয়োজন, তাই না? হ্যাঁ, আমি চাচ্ছি এইখানে ক্লিক করলে যেন এক লাফে সেকশন টুতে চলে আসে। সেইটা কিভাবে করব? সেইটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কয়েকটা লিঙ্কের কাজ করতে হবে। আচ্ছা, সেজন্য আমি যেটা করব, এই যে ইস টু আছে না, হ্যাঁ, এখানে আমি একটা আইডি বসাবো। আইডি, আইডির মাধ্যমে কিন্তু আমরা সিএসএস ও করতে পারি। এখানে একটা আইডি বসাবো, আইডির নাম দিয়ে দিলাম কি আমি এস টু দিয়ে দিলাম, হ্যাঁ, এস
2 দিয়ে দিলাম এখানে, আইডিটা বসাইলাম অ্যাজ 2। এখন এই যে আইডি অনুযায়ী সে কয়েকটা কাজ করবে, সেটা হচ্ছে এখানে আসবে, ঠিক আছে? এই আইডিতে এখানে সে আসবে, এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে S2 তে এখানে আসার জন্য দিলাম, আরেকটা হচ্ছে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা আসার জন্য অবশ্য শুধুমাত্র এটা ফাঁকা রাখতে পারি, সেটাও হবে। আচ্ছা, এখানে আমি AHRF দেবো, আমি ওইটা এটার ভিতরে করে দিচ্ছি, AHREF, লিঙ্ক তৈরি করার জন্য, তাই না? হ্যাঁ, লিঙ্ক তৈরি করার জন্য এখানে আমি একটা হ্যাশ চিহ্ন দেব। হ্যাশ চিহ্ন দেওয়ার পর আমি যেটা করবো, আমি যখন এটা কয়েকটা পুরোপুরি করি তাহলে বুঝতে পারবো। আমি নিচের থেকে উপরে আসবো একবার, আর উপর থেকে কি নিচে যাব, ঠিক আছে? সেই জন্য আমি এখানে যেটা করব, S2 দিয়ে দিলাম। হ্যাঁ, S2 দিয়ে দিলাম এখানে, S2। আচ্ছা, এইটা আমি এটার ভিতরেও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে HRF S2 দিয়েছি, এখানে S2 তে যদি ক্লিক করি সে কিন্তু এখানে চলে আসবে। সেক্ষেত্রে আমি এখানে শুধু S1 দিয়ে দিই, বা S2 এর পরিবর্তে, আচ্ছা এইখানে আমি টপ দিয়ে দিই, টিওপি, টপ, ঠিক আছে? আর এইখানে ক্লিক করলে যেন সেকশন 2 তে যায়, সেজন্য নিচে S2 দিয়ে দেবো। এখানে হচ্ছে, এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে ক্লিকেবল। HRF মানে কি? এটা হচ্ছে ক্লিকেবল, এখানে ক্লিক করবে। এখন করার পর যাবে কোন জায়গায়? সেখানে যাব। আমাদের আসবে কি? এইখানে আসবে, তাই না? এইখানে, এইখানে আসার জন্য যেটা করব, আমি এটার উপরে যেটা করব, আমি লিখবো কি, সেকশন 2 লিখতে পারি, ঠিক আছে? সেকশন 2, এখানে আমি লিখি, এখানে পি দিয়েও দিতে পারি, একদম পিএও লিখতে পারি। এখানে আমি একটা আইডি দেবো, হ্যাঁ, S2 দিয়ে দিব। এখন এখানে S2 দেওয়ার সাথে সাথে কি হবে, আমি যখন সেকশন 1 এ ক্লিক করব তখন সে সরাসরি, এই সেকশন 2 তে যখন ক্লিক করব সরাসরি সে চলে আসবে কোন জায়গায়? দেখো, এখানে চাপ দিলাম পর সরাসরি কি নিচে চলে আসছে। এখান থেকে লিংক হয়ে কি সে এখানে চলে আসছে, তাই না? এখন মনে করি এখান থেকে পড়তে পড়তে আমি এত দূর আসলাম, এখন কি আমি চাচ্ছি একদম উপরে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, এইখানে আসলাম, এইখানে আসার পর আমি যেহেতু উপরে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি এইখানে একটা লিঙ্ক তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে দেবো কি, ব্যাক টু টপ লিখবো, ঠিক আছে? HRF দেওয়ার পরে কি, এখানে আমি একটা এখান থেকে চলে যাব, সেক্ষেত্রে এখানে আমাকে একটা আইডি বসাতে হবে, তাই না? আইডিটা কি, ওইখানে ব্যাক টু টপ লেখা না, না কি লেখা? টপ লিখছি না শুধু? এই যে টপ, আমি আসবো এখানে, আইডিটা এখানে লিখে দেবো। এখানে আমি হ্যাশ চিহ্ন দেবো, অবশ্যই লিঙ্ক তৈরির ক্ষেত্রে কি আমাদের হ্যাশ চিহ্ন দিতে হয়। হুম, হ্যাশ চিহ্ন দেওয়ার পরে এখন আমি যেটা করবো, এখানে টপ লিখবো, টপ। টপ লিখার পর এখানে আমি একটা লেখা লিখে দেবো, আমি লিখবো কি, ব্যাক টু টপ। এটার মধ্যে আমরা ডিজাইন করবো, সিকে ব্যাক টু টপ। এখানে কিন্তু এখন সে কাজ করবে, দেখো এখানে চাপ দিলে কি সে চলে আসছে সেকশন 1, আবার এখানে চাপ দিলে পরে এখানে চলে আসছে, কারণ এইবার আবার আমি আসতে বলছি তাকে, তাই না? আবার এখানে চাপ দিলে আমি কিন্তু এখানেও নিয়ে আসতে পারতাম চাইলে পরে, সেটাও সম্ভব। অনেক ওয়েবসাইট দেখবা এরকম ভাবে এরকম বিষয়গুলো থাকে, যে ব্যাক টু টপ এরকম থাকে বিষয়গুলো। এখানে যাচ্ছে, তাই না? এইখানে আসতেছে। এখন এটাকে আমরা একটু ডিজাইন করি, হ্যাঁ, এই বিষয়টা। সেকশন 1 তো, সেকশন 2 তো আছেই, ওইটাও চাইলে ডিজাইন করতে পারি, আমি নিচ থেকে ডিজাইন করি, এটাই ডিজাইন করি, ব্যাক টু টপটা ডিজাইন করবো। চার্জ মোটামুটি 13% আছে, সমস্যা নেই। 13% হতে সিরিজ দেবো, এটা ডিজাইন করে দেবো। আচ্ছা, এখানে আমরা ইনলাইনেও করতে পারি, ইন্টারনালও করতে পারি, এক্সটার্নালও করতে পারি। আমরা এক্সটার্নালে করবো, ঠিক আছে? এখানে ক্লাস দেয়, ক্লাস এখানে দিলাম বিটি এন দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারো আর কি, যাই হোক। এইখানে আমি যেটা করব, এখানে ডট বিটিএন, হ্যাঁ, ডট বিটিএন দেওয়ার পর আমি একটা কার্লি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি করবো, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিয়ে দিই।
এখানে কি রেড কালার হয়ে গেছে। আর একটা করব সেটা হচ্ছে প্যাডিং দিব আমি।